নতুন আবাসনে এসেছি মাস দেড়েক হবে। মা আমাকে ডেকে বলল, নতুন ফ্ল্যাট, একটু পূজা অর্চনা না করলে মনটা ঠিক সায় দিচ্ছে না আমার। ভাবছি বাড়িতে সত্যনারায়ণ পুজো করব। বললাম, আবার পুজো? এই তো পূজা অর্চনা করেই তো ফ্ল্যাটে ঢুকলাম সবে, তবুও আর একবার পুজো করতে হবে? মা যখন বাড়িতে পুজো করতে চাইছে, আমি আর জোর করিনি। ঠাকুর দেবতার প্রতি মায়ের একটু ভক্তি বেশি। বাবাও দেখলাম মায়ের কথাতে সায় দিয়েই বলল, তোর মা যখন চাইছে তখন নারায়ণ পুজোটা আর একবার হোক। বাবার মধ্যেও ভক্তির পারদটা বেড়েছে দেখে আমিও বললাম, তাহলে তাই হোক। পুজো করতে তো পুরোহিত লাগবেই। আবাসনে আমরা নতুন এসেছি। গৃহপ্রবেশের সময় আমার মা গ্রামের বাড়ির ওখান থেকে আমাদের চেনা জানা পুরোহিতকেই নিয়ে এসেছিল। সব সময় তো আর দূর থেকে পুরোহিতকে আনা সম্ভব নয়। পুরোহিতের খোঁজ করতেই আমাদের পাশের ফ্ল্যাটের এক কাকিমা বললেন, তোমরা নিতাই ঠাকুরকে দিয়ে পুজো করাতে পারো, আবাসনের সব বাড়িতে উনিই পুজো করেন। আমি কাকিমার থেকে নিতাই ঠাকুরের মোবাইল নাম্বারটা নিয়ে কল করে বললাম, ঠাকুরমশাই, আমি শিবম অ্যাপার্টমেন্ট থেকে বলছি। আপনার নাম্বারটা আমার পাশের ফ্ল্যাটের এক কাকিমার থেকে পেয়েছি। বাড়িতে নারায়ণ পুজো করব, আপনাকে পুজো করতে হবে। আমার কথাগুলো শুনে ক্ষীণ গলায় কথা বলতে শুরু করলেন নিতাই ঠাকুর। এতটাই মিনমিন করে কথা বলছিলেন, শুনেই মনে হলো উনি অসুস্থ। আমি ভাবলাম, এত বয়স্ক মানুষ তার উপর অসুস্থ, উনি কি করে পুজো করবেন? উনি নিজে থেকেই বললেন, আমি অসুস্থ, আমি হয়তো যেতে পারবো না, আমার ছেলেকে পাঠাবো তাহলে। কথাটা শুনে একটু আশ্বস্ত হলাম। উনি আমার হোয়াটসঅ্যাপে পুজোয় কী কী লাগবে তার তালিকাও 10 মিনিটের মধ্যেই পাঠিয়ে দিলেন। তালিকা মতো সব কিছু কিনে নিয়ে এসে দিয়েছি মাকে। পুজোর আগের দিন রাত তখন 9টা, দেখি ওই পুরোহিত মশাই কল করেছেন। কল রিসিভ করতেই উনি বললেন, তোমাদের পুজোটা আমিই করব। উনি পুজো করবেন শুনে বললাম, আপনি অসুস্থ, অসুবিধা হবে না তো? না না, ও ঠিক করে নেব, আমার ছেলেই করতো, ছেলের অন্য একটা কাজ পড়ে গেছে, তাই চিন্তা করো না, আমি কাল সকাল 9টার মধ্যেই পৌঁছে যাব। পরের দিন সকাল 9টার মধ্যেই উনি চলে এলেন। আবাসনের নিচে এসে কল করে বললেন, আমি চলে এসেছি, আমাকে একটু নিয়ে যাও। আমি নিচে নামলাম। 7th ফ্লোরে আমাদের ফ্ল্যাট। ওনাকে নিয়ে আসার জন্য যখন নিচে গেলাম, দেখলাম যেই ওনাকে দেখছে সেই বলছে, ঠাকুরমশাই, এ কি চেহারার হাল হয়েছে আপনার? শরীর স্বাস্থ্য তো একেবারেই ভেঙে গেছে। বড় কোনো রোগে পড়েছিলেন নাকি? ঠাকুরমশাই হেসে বলছেন, শরীরের আর কি দোষ, সব সময় তো সমান যায় না। যাই হোক, ঠাকুরমশাইকে আমাদের ফ্ল্যাটে নিয়ে এলাম। সত্যিই উনি অসুস্থ। দেখলাম একটু বেশি কথা বললেই হাঁপিয়ে যাচ্ছেন। পা দুটো বেশ ফুলে আছে, হালকা কাশিও আছে। পুজো করতে বসলেন ঠিকই, কিন্তু অসুবিধা হচ্ছে বুঝতে পারলাম। বললাম, ঠাকুরমশাই, আপনার বসতে অসুবিধা হচ্ছে, আপনাকে চেয়ার দিচ্ছি, আপনি চেয়ারে বসে পুজো করুন। উনি বললেন, না না, চেয়ারে বসে পুজো হয় না, আমাকে এইভাবে বসেই করতে হবে। শেষমেশ উনি বসেই পুজোটা করলেন। পুজো পাঠ শেষ হতে ঠাকুরমশাইয়ের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনার এই অবস্থা হলো কি করে? ঠাকুরমশাই বললেন, আর বলো কেন, সে এক গল্প। কথাটা বলেই বলতে শুরু করলেন। মাস দুয়েক আগে এক ভদ্রলোক ফোন করে বললেন, নিতাইবাবু, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের কাজটা আপনাকে করতে হবে। জিজ্ঞেস করলাম, কত তারিখ পড়েছে? এই মাসের 27 তারিখ। 27 তারিখে অলরেডি আমার একটা বিয়ের কাজ ছিলই। আমি বললাম, হবে না ওই দিনটা। উনি শুনে বললেন, সে কি, আপনি বিয়ের কাজটা না করলে আমার মেয়ে তো বিয়েই করবে না, আপনাকেই করতে হবে। কিন্তু এদিকে ওই ডেটেই আমি অন্য একটা বিয়েবাড়ির কাজ করব বলে কথা দিয়ে দিয়েছি তো। ভদ্রলোক নাছোড়বান্দা বললেন, আপনি টাকা নিয়ে ভাববেন না, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমি আপনাকে 25,000 টাকা দেবো বলে ঠিক করেই রেখেছি। ঠিক আছে, আমি আপনাকে আরও 5,000 টাকা বাড়িয়ে দেব, তবু আপনাকেই আমার মেয়ের বিয়েটা দিতে হবে। আমি শুনে বললাম, মুশকিলে ফেললেন তো, দাঁড়ান দেখছি। পরে ভেবে দেখলাম 30,000 টাকাও কম নয় এই বাজারে। ভদ্রলোকের বিশাল অবস্থা, ধনী লোক, ভবানীপুরে বিশাল অট্টালিকা। আমিও তৎক্ষণাৎ রাজি হয়ে বললাম, এত করে যখন বলছেন, তখন আমি আপনার মেয়ের বিয়ের কাজটা করব। করলাম কি, ওই বিয়ের কাজটা যেটা আগে থেকে ঠিক ছিল, সেটা আমার ছোট ভাইকে করতে বলে দিলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। ধনী লোকের মেয়ের বিয়ে বলে কথা,
বিয়ের দিন হাজির হয়ে গেলাম ওই বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি বাড়ি নয়, এ তো পাহাড়ে এসেছি। ঠান্ডা পরিবেশ চারিদিকে, এপ্রিল মাসের বিয়ে। বাইরে গরম আছে, ভিতরে চারিদিকে এসি লাগানো, পাহাড়ের ছবি চারিদিকে, ওয়ালপেপার না কী সব বলে। আবার একদিকে দেখছি ঝর্ণার জল পড়ছে, বুঝতে পারছি না কোথায় এসে পড়েছি। ভাবলাম এ তো বিরাট খরচের ব্যাপার। যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠান, বৃদ্ধির কাজকর্ম মিটল। ঠান্ডাটা ভালোই লাগছে, তখনও কিছু বুঝতে পারিনি। সন্ধ্যার পর লোকজন আসতে শুরু করলো। বিয়ের জন্য আলাদা একটা মণ্ডপ, সেখানে আবার অতিরিক্ত ঠান্ডা। আমি বসে আছি। মেয়ের মা এসে জিজ্ঞেস করলেন, কেমন দেখছেন সব? ঠান্ডায় কাঁপতে কাঁপতে বললাম, খুব খুব সুন্দর। আমার মেয়ের ইচ্ছেতেই তো এসব হয়েছে। বিয়ের 1 সপ্তাহ আগে বলল আমি এখানে বিয়ে করব না, দার্জিলিংয়ে গিয়ে বিয়ে করব। মেয়েটা খুব জেদি আমার, তাই যা বলবে তাই করতে হবে। আপনি বলুন তো, কলকাতা থেকে দার্জিলিংয়ে গিয়ে বিয়ে দেওয়া সম্ভব? অনেক কষ্টে মেয়েকে রাজি করালাম। মেয়ে বলল, ঠিক আছে, এখানেই বিয়ে করব, কিন্তু বাড়িটাকে দার্জিলিং বানাতে হবে। তাই পুরো বাড়িটা দার্জিলিং করে নিয়েছি। একটু পর থেকেই আপনিও দার্জিলিংয়ের ওয়েদার পাবেন। তা ঠাকুরমশাই, সোয়েটার শাল এনেছেন তো? সোয়েটার শালের নাম শুনে আমি তো বৈশাখ মাসে বিয়ে দিতে এসেছি, শাল সোয়েটার নিয়ে আসবো কেন? আমি ওনাকে কিছু বলতে যাব, দেখলাম ওনাকে কে ডাকলো। উনি চলে গেলেন। আমি তখন হতবাক। বলে কি না দার্জিলিংয়ের ওয়েদার! আমি তো শুধু একটা হালকা পাতলা পাঞ্জাবি পরে গেছি। এদিকে লোকজন আসতে শুরু করেছে। বরযাত্রী সব এসে গেছে। চারিদিকে যত এসি লাগানো ছিল সব কটা এসি চলছে। টেম্পারেচার সব থেকে নিচেরটাই করা আছে। দেখি লোকজন যত আসছে সব সোয়েটার পরে। এদিকে মেয়ের বাবাকে দেখছি সোয়েটার আর মানকি ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে, বরের গায়ে শাল জড়ানো। আমার চোখ তখন ছানা বড়া। শীতে কাঁপবো না কাঁদবো বুঝতে পারছি না। বড় লোকের এরকম খেয়াল হয় বলে জানতাম না। বিয়ের মণ্ডপে গিয়ে দেখি ওখানে 7টা এসি লাগানো আছে। আমি কাঁপছি তখন ঠকঠক করে। মণ্ডপে বসে আছেন মেয়ের জেঠু, সোয়েটার চাদর মুড়ি দিয়ে জড়সড়ো হয়ে গুটিয়ে আছে। তারপর আস্তে করে বললেন, ঠাকুরমশাই, আপনার শীত করছে না? সোয়েটার পরে নিন এবার। আমি যে কখন এখান থেকে বেরোতে পারবো কে জানে। আমি বললাম, আপনিই বা বসে আছেন কেন? বললেন, আমাকে সম্প্রদান করতে হবে। আমি সম্প্রদান না করলে আমার ভাইজি বিয়েই করবে না। ভাবলাম আর বেঁচে ফিরতে পারবো না বোধ হয়। নামাবলিটা মাপলারের মতো করে কানে বেঁধে নিলাম। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। মেয়েটি বলল, ভালো করে বিয়ের মন্ত্রটা পড়বেন, বিয়ে বলে কথা, কোনো ত্রুটি যেন না হয়। আমি তখন চোখের জলে নাকের জলে, ভাবছি যত তাড়াতাড়ি বিয়ের কাণ্ড শেষ করতে পারবো ততই মঙ্গল। এইটুকু বলেই ঠাকুরমশাই চুপ। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি নার্সিংহোমে ভর্তি। বিয়ের কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম সকালে। দুপুর থেকে এলো জ্বর। তার একদিন পর আমি অ্যাডমিট হলাম নার্সিংহোমে। ডাক্তার বললেন নিউমোনিয়া, বুকে জল জমে গেছে, শরীরের দফা শেষ। 1,30,000 টাকা বিল ধরিয়ে দিল। জানো, টাকা এমন একটা জিনিস, মানুষ এই টাকার লোভ সামলাতে পারে না। 30,000 টাকার লোভ সামলাতে পারিনি বলেই 1,30,000 চলে গেল। লোভে পাপ আর পাপে মৃত্যু আমার। বড় লোকেদের মাঝে মাঝে এমন খেয়াল চাপে, আমার তো জীবনটাই চলে যাচ্ছিল। ভগবান সহায়, তাই বেঁচে ফিরেছি। শোনো বাবা, জীবনে যতটুকু তোমার পাওনা ততটুকু নিয়েই বাঁচতে হবে। তার থেকে বেশি চাইতে গেলেই তুমি মরবেই, সেটা হাড়ে হাড়ে বুঝেছি।